নমস্কার। একটা সময় ছিল জানেন, যখন ভারত নিজের ডিফেন্সের জিনিসপত্রের জন্য অন্য দেশের দিকে চেয়ে থাকত। আর আজ ছবিটা পুরো উল্টো। বিদেশের ডিফেন্স মিনিস্টাররা ভারতে আসছেন, আর আমাদের নিজেদের প্রযুক্তিতে তৈরি অস্ত্রশস্ত্র দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন। ভারত এখন আর শুধু অস্ত্রের বড় খদ্দের নয়, বরং বিশ্বমঞ্চে এক শক্তিশালী রপ্তানিকারক। চলুন এই অসাধারণ বদলটাকে আজ দুটো সাম্প্রতিক ঘটনার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি। একবার ভাবুন তো, কোথায় সেই সময়টা যখন ভারতকে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারকদের মধ্যে গোনা হতো, আর কোথায় আজকের ভারত। এই বদলটা কিন্তু শুধু ব্যবসায়িক নয়, এটা আসলে বিশ্বমঞ্চে ভারতের একটা নতুন, আত্মবিশ্বাসী আর স্বাধীন পরিচয়ের ছাপ। অন্যের ওপর নির্ভরতা থেকে আজ আমরা আত্মনির্ভরতার এক নতুন যুগে পৌঁছে গেছি। তো এই বিরাট পরিবর্তনটা কিভাবে হলো, চলুন আজ ধাপে ধাপে পুরো বিষয়টা বোঝা যাক। প্রথমে আমরা দেখব ভারতের এই নতুন পরিচয়টা আসলে কি, তারপর গ্রিসের সাথে ভারতের যে ডিফেন্স জোট হয়েছে তার পেছনের জিওপলিটিক্যাল খেলাটা বোঝার চেষ্টা করব। এরপর দেখব ভারতের তেল কূটনীতির চালটা ঠিক কী, আর সবশেষে এই দুটো বিষয়কে মিলিয়ে আজকের আত্মনির্ভর ভারতের পুরো ছবিটা স্পষ্ট হয়ে যাবে। ভারতের এই যে নতুন আর অ্যাগ্রেসিভ রূপ, তার সেরা দুটো উদাহরণ কিন্তু আমরা হালেই দেখতে পেয়েছি। প্রথমটা হলো গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত সফর, আর দ্বিতীয়টা হলো রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকার চাপের মুখে ভারতের একদম স্পষ্ট অবস্থান। এই দুটো ঘটনায় কিন্তু একটা জোরালো সংকেত দিচ্ছে যে ভারত এখন আর পুরনো নিয়মে খেলছে না, বরং নিজের নিয়ম নিজেই তৈরি করছে। চলুন তাহলে প্রথমে গ্রিস ভারত প্রতিরক্ষা জোটের বিষয়টাতেই আসা যাক। এটা কিন্তু শুধু কয়েকটা অস্ত্র কেনাবেচার চুক্তি নয়, এটা জিওপলিটিক্যাল দাবার বোর্ডের একটা খুব বড় আর গুরুত্বপূর্ণ চাল। গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক সফর থেকেই পরিষ্কার হয়ে যায় যে এই পার্টনারশিপটা ঠিক কতটা গভীরে যেতে চলেছে। এই বছরের ৮ থেকে ১০ই ফেব্রুয়ারি গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোলাউস ডেন্ডিয়াসের ভারত সফরটা কোনো সাধারণ কূটনৈতিক সাক্ষাৎ ছিল না। উনি শুধু দিল্লিতে মিটিং সেরেই ফিরে যাননি, সোজা চলে গিয়েছিলেন বেঙ্গালুরুতে, ভারতের ডিফেন্স রিসার্চের একেবারে হার্টল্যান্ড, ৫১৫ আর্মি বেস ওয়ার্কশপে। আর সফরের শেষে ২০২৬ সালের জন্য একটা জয়েন্ট মিলিটারি রোডম্যাপেও সই হয়েছে। বুঝতেই পারছেন, এটা একটা গভীর আর দীর্ঘস্থায়ী সম্পর্কেরই ইঙ্গিত। কিন্তু জানেন গ্রিসের মন্ত্রীকে সবচেয়ে বেশি কি মুগ্ধ করেছে? আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জাম, অত্যাধুনিক মেশিনগান, ১০০ কিলোমিটার পাল্লার আর্টিলারি শেল আর অ্যাডভান্স ড্রোন দেখে উনি রীতিমতো অবাক। আর আসল চমক, শোনা যাচ্ছে ওকে এমন একটা গোপন স্টিলথ ড্রোন দেখানো হয়েছে যা এখনও সাধারণ মানুষের সামনে আনাই হয়নি। এখানেই কিন্তু শেষ নয়। গ্রিস এখন আমাদের বিশ্বমানের ধ্রুব MK3 হেলিকপ্টার আর অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কেনার ব্যাপারেও খুব গভীর আগ্রহ দেখাচ্ছে। এটা ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রির ওপর একটা বিরাট আস্থার প্রতিফলন, আর এটা প্রমাণ করে যে মেড ইন ইন্ডিয়া ট্যাগটা এখন বিশ্বমানের কোয়ালিটি আর ইনোভেশনের প্রতীক হয়ে উঠেছে। আচ্ছা, ভারত আর গ্রিসের এই যে বন্ধুত্ব বাড়ছে, এতে কিছু দেশের তো বেশ চিন্তা হওয়ারই কথা, তাই না? কিন্তু ঠিক কারা তারা, আর এই জিওপলিটিক্যাল দাবার বোর্ডের আসল চালটা কি? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। উত্তরটা আসলে বেশ সোজা, তুরস্ক এবং পাকিস্তান। এই দুটো দেশের মধ্যে একটা স্ট্র্যাটেজিক জোট আছে যা প্রায় ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করে। তুরস্ক শুধু যে পাকিস্তানকে লেটেস্ট অস্ত্রশস্ত্র দেয় তাই নয়, কাশ্মীর ইস্যুতেও সবসময় পাকিস্তানের হয়ে কথা বলে। এটা ভারতের নিরাপত্তা আর কূটনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর ঠিক এখানেই ভারত একটা মাস্টার স্ট্রোক দিয়েছে। তুরস্কের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী মানে গ্রিসের সাথে সামরিক সম্পর্ক মজবুত করে ভারত আসলে ওই তুরস্ক পাকিস্তান অক্ষশক্তিকে একটা খুব স্পষ্ট আর শক্তিশালী বার্তা দিচ্ছে, ভারতের বিরুদ্ধে গেলে তার ফল ভুগতে হবে। এই পুরো স্ট্র্যাটেজিটাকে কূটনীতির একটা চিরন্তন কথা দিয়ে খুব সুন্দরভাবে বলা যায়, শত্রুর শত্রু আমার বন্ধু। ভারত ঠিক এই পুরনো নীতিটাকেই কাজে লাগিয়ে আঞ্চলিক সমীকরণটাকে নিজের পক্ষে নিয়ে আসছে। শুধু যে জিওপলিটিক্স তা কিন্তু নয়, এর একটা বিরাট বাণিজ্যিক দিকও আছে। গ্রিসের সাথে পার্টনারশিপের মাধ্যমে ভারত তার তেজস ফাইটার জেট বা পিনাকা রকেট সিস্টেমের মতো ফ্ল্যাগশিপ প্রোডাক্টের জন্য ইউরোপের লাভজনক বাজারে ঢোকার একটা স্ট্র্যাটেজিক দরজা খুলে ফেলল। বলা যেতে পারে গ্রিস হতে পারে পুরো ইউরোপে ভারতীয় অস্ত্রের প্রবেশদ্বার। চলুন এবার মিলিটারি স্ট্র্যাটেজি থেকে সরে এসে ইকোনমিক ডিপ্লোমেসির দিকে নজর দেওয়া যাক, কারণ এখানেও ভারত ঠিক একই রকম আত্মবিশ্বাসের পরিচয় দিচ্ছে। ভারতের স্মার্ট আর দৃঢ় বিদেশ নীতির দ্বিতীয় উদাহরণ হল তার তেল কূটনীতি। এখানে বার্তাটা একদম পরিষ্কার, জাতীয় স্বার্থই সবার আগে।
সম্প্রতি একটা গুজব কিন্তু বেশ জোরে সোরে চলছিল যে ভারত হয়তো রাশিয়া থেকে তেল কেনা কমানোর জন্য আমেরিকার চাপের কাছে মাথা নত করছে। ডোনাল্ড ট্রাম্পের একটা দাবির পর এই জল্পনা আরও বেড়ে যায়। কিন্তু সত্যিটা কি? ভারত কি সত্যিই চাপের মুখে পড়ে নিজের পলিসি বদলাচ্ছে? ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি এই সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন। উনি একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে ভারতের জ্বালানি সুরক্ষা কোনো একটা দেশের ইচ্ছের উপর নির্ভর করে না। ভারত নিজের রাস্তা নিজেই তৈরি করবে। ভারতের এনার্জি পলিসিটা আসলে খুব সহজ আর বাস্তবসম্মত। এটা 3টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে: অ্যাভেলেবিলিটি, প্রাইসিং আর রিলায়েবিলিটি, মানে প্রাপ্যতা, সাশ্রয়ী মূল্য এবং নির্ভরযোগ্যতা। সোজা কথায়, ভারত সেখান থেকেই তেল কিনবে যেখান থেকে সবচেয়ে ভালো দামে কোনো বাধা ছাড়াই তেল পাওয়া যাবে। এখানে রাজনৈতিক চাপ নয়, দেশের স্বার্থই শেষ কথা। এই চার্টটা দেখলেই ভারতের স্মার্ট কৌশলটা বোঝা যায়। রাশিয়া এখনও ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী, প্রায় 31%। কিন্তু লক্ষ্য করুন, ভারত একই সাথে আমেরিকা এবং ভেনেজুয়েলা থেকেও আমদানি বাড়াচ্ছে। এটা কিন্তু দুর্বলতার লক্ষণ নয়, বরং নিজের এনার্জি সোর্সকে ডাইভার্সিফাই করার, মানে বহুমুখী করার একটা বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। এর ফলে ভারত কোনো একটা দেশের ওপর নির্ভরশীল থাকে না, আর গ্লোবাল পলিটিক্সে যে কোনো ঝড়ের মোকাবিলা করতে পারে। সুতরাং মূল কথাটা হলো, ভারতের তেল কেনার সিদ্ধান্তটা পুরোপুরি কমার্শিয়াল, যা দেশের মানুষের প্রয়োজনের ওপর ভিত্তি করে নেওয়া হয়। আসল লক্ষ্য হলো দেশের সাধারণ মানুষকে সস্তায় জ্বালানি দেওয়া আর ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে কন্ট্রোলে রেখে অর্থনীতিকে স্থিতিশীল রাখা। জাতীয় স্বার্থ রক্ষার এর চেয়ে খাঁটি উদাহরণ আর কি হতে পারে? তাহলে এই দুটো ঘটনা, একটা স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ আর অন্যটা স্বাধীন অর্থনৈতিক নীতি, আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। দুটোই একটা শক্তিশালী ট্রেন্ডের দিকে ইঙ্গিত করছে, এক আত্মনির্ভর ভারতের উত্থান। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? একদিকে গ্রিসের সাথে জোট বেঁধে তুরস্ক পাকিস্তান অক্ষশক্তিকে কৌশলগতভাবে চাপে রাখা, আর অন্যদিকে বড় বড় শক্তির চাপের মুখেও নিজের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা। দুটো ক্ষেত্রেই একটাই বার্তা, এটাই নতুন আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভর ভারত। ভারতের এই নতুন রূপ, যেখানে স্ট্র্যাটেজিক বন্ধুত্বের সাথে স্বাধীন বিদেশ নীতির একটা নিখুঁত ব্যালেন্স রাখা হচ্ছে, বিশ্বমঞ্চে ভারতের ভূমিকাকে নতুন করে সংজ্ঞায়িত করছে। এই আত্মবিশ্বাসী ভারত সম্পর্কে আপনাদের ভাবনা কি? কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।